হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে তোমাদের আমি এসআইআর 2026 নিয়ে এ টু জেড তোমাদের যা যা জিনিস জানার সমস্ত তথ্য তুলে ধরবো। সাধারণ আপডেট নাকি এটা বড় একটা ব্যাপার, এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হবে তখনই যখন তোমরা জানতে পারবে এই এসআইআরটা আসলে কি, বা এসআইআর কেন করা হয়, কেন করার প্রয়োজন পড়ে, এবং এর আগে এসআইআর এরকম হয়েছিল কিনা বা কতবার হয়েছিল। এটা নিয়ে একটা আতঙ্ক, একটা বিতর্ক যাই বলো না কেন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে আছে, যারা পুরোপুরি জিনিসটাকে ঠিকঠাকভাবে জানেন না। তো এটা আমাদের সচেতন নাগরিক হিসাবে সবার দায়িত্ব, যারা যারা এটা জানো তারা তাদেরকে, যারা যারা এটা নিয়ে আতঙ্কিত রয়েছেন বা বিতর্কের মধ্যে পড়ে রয়েছেন, তাদেরকে সঠিক তথ্যটা তোমরা জানিয়ে দাও। আর আরেকটা জিনিস এখানে বলতে পারো, এই ভিডিওটার একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ফর্ম ফিল আপ। এসআইআরের ফর্ম ফিল আপ শুরু হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো এই ফর্ম ফিল আপ করার যে অফিসিয়াল নিয়ম, মানে সঠিক নিয়ম, সেই সঠিক নিয়মটাও আমি তোমাদেরকে এখানে দেখাবো, যাতে করে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো আর না হয়। আর এই ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের 2002-এর একটা ভোটার তালিকাও দরকার হচ্ছে। এই তালিকাটা তোমরা নিজেরা নিজেদের ফোনে কিভাবে ডাউনলোড করতে পারবে সেই জিনিসটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। এবার প্রথমে আমি কিছু গুরুত্বপূর্ণ তারিখ বা লাস্ট ডেট বলতে পারো, এগুলো আমি দিয়ে দিই। দেখো, এই যে এসআইআর হচ্ছে, এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ বাংলা যদি বলি বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি। এটা একটা কর্মসূচি, এটা অলরেডি বিহারে কিন্তু হয়ে গেছে। বিহারে এই এসআইআরটা মানে সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন আমাদের এই পশ্চিমবঙ্গ সহ আরও বেশ কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সেকেন্ড ফেজে এটা স্টার্ট হচ্ছে, মানে এর ফার্স্ট ফেজ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এই সেকেন্ড ফেজের ডেট যেগুলো আছে সেটা হচ্ছে 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025। বাড়ি বাড়ি গিয়ে গণনা পর্ব চলবে, তারপরে খসড়া ভোটার তালিকা প্রকাশ চলবে, তারপরে এটা 9 ডিসেম্বরে প্রকাশ করা হবে এই খসড়া ভোটার তালিকা, এবং তারপরে দাবি বা আপত্তির সময়কাল থাকবে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত। তারপরে নোটিশ পর্যায়ে, মানে শুনানি আর যাচাইকরণ, এটা চলবে 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত, এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এটা হবে 7ই ফেব্রুয়ারি 2026। আর এই চূড়ান্ত ভোটার তালিকার জন্যই আমাদের এই এসআইআর। এই প্রত্যেকটা পর্যায়ে অ্যাকচুয়ালি কী কী হবে, তোমাকে কী কী জিনিস করতে হবে, এই জিনিসগুলো খুব ভালো করে বুঝে নাও, যাতে কোনো কনফিউশন না থাকে, এবং তুমি জেনে যেন তোমার পাশের জনকেও জানাতে পারো। আর এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে, কনফিউশন থাকে, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে সবাই জানাবে। আমি তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো, নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেল। এখানেও তোমাদেরকে আমি সেই প্রবলেমগুলো ওখানে সলভ করে দিতে পারি। ছোট ছোট ভিডিওর মাধ্যমে ছোট ছোট প্রবলেম যেগুলো, সেগুলো ছোট ছোট সমাধান আমি করে তোমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো। এছাড়া তোমরা আমাদের অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করতে পারো, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির প্রস্তুতি তোমাদের করানো হয়, এখানে প্রিপারেশান হয়, বিভিন্ন যে এক্সামগুলো হয় তোমাদের কম্পিটিটিভ এক্সাম, লাইক এখন WBPSI এর মেন ব্যাচ চলছে, WBP মানে ক্লার্কশিপের, WBPSC ক্লার্কশিপের মেন ব্যাচ চলছে, যেখানে তোমাদের কপি চেকিংয়ের ব্যবস্থাও কিন্তু রয়েছে, এই অ্যাপে করা হচ্ছে। তোমাদের অভিজ্ঞ স্যার এবং ম্যামরা এই কপিগুলো চেকিং করে তোমাদের, মানে মোট কথা এক্সাম এখানে চলছে অলরেডি। এছাড়া ধরো বিভিন্ন টেস্ট সিরিজ রয়েছে, যেটা তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ থেকে দিতে পারো, বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন বা প্র্যাকটিস সেট এগুলো। WBSSC এবং WBPর জন্য, অর্থাৎ বিভিন্ন পুলিশ পরীক্ষা বা এই যে ক্লার্ক তোমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে, এগুলোরও প্রিপারেশন তোমাদের এখানে চলছে। কনসেপচুয়াল ক্লাস, লাইভ বা রেকর্ডেড ক্লাস, ক্লাস PDF, সাবজেক্ট বা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট প্র্যাকটিসের জন্য, ফুল লেন্থ মক টেস্ট, এছাড়া ডাউট গ্রুপ লাইক টেলিগ্রাম, এই সমস্ত কিছু ফিচার্স তোমাদের এই অ্যাপের মধ্যে রয়েছে। রেলওয়ে এক্সাম এর জন্য বিভিন্ন ব্যাচ, SSC বিভিন্ন ব্যাচ, এছাড়া আপার প্রাইমারি টেট ব্যাচও তোমাদের স্টার্ট হয়েছে 5 নভেম্বর থেকে। তো এই ব্যাচগুলো রিলেটেড বা টেস্ট সিরিজ রিলেটেড বা এই কোচিং রিলেটেড তোমাদের যদি কোথাও কোনো জিজ্ঞাসা থাকে, কোয়ারিজ থাকে,
বা তোমরা আমাদের সাথে কনসাল্ট করতে চাও, সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বাদবাকি এই এসআইআর নিয়ে যদি তোমাদের কিছু জানার থাকে, আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট সার্চ করে তোমরা যুক্ত হয়ে যাও, ওখানে তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো। বাট এই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে, আমি সেই আপডেট তোমাদের ওখানে করে দেবো। এই এসআইআর এর ফুল ফর্ম আমি কি বললাম? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে এই ভারত জুড়ে ভোটার তালিকা এর একটা পুঙ্খানুপুঙ্খভাবে আপডেট, যাচাই এবং সংশোধন করার লক্ষ্যে আমাদের ভারতের নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত একটা বিশেষ সংশোধন প্রক্রিয়া। নির্বাচনী যে তালিকা মানে নির্বাচন নিবন্ধন বা ভোটার তালিকা, এটাকে বলা হয় ইলেকটোরাল রোল আর ভোটার লিস্ট। তো এটা সমস্ত নির্বাচনী এলাকার জন্য যারা যারা যোগ্য এবং নিবন্ধিত ভোটার আছে তাদের একটা তালিকা, সরকারি তালিকা। ভোট দেওয়ার জন্য এই তালিকাতে নাম থাকাটা অবশ্যই আবশ্যিক, মানে নাম থাকতেই হয় আর কি, নাম না থাকলে ভোট দেওয়া যায় না। এবার আমাদের ভারতের সংবিধানের আর্টিকেল 324-এ ভারতের নির্বাচন কমিশনকে ভোটার তালিকা তৈরি করার ক্ষমতা দিয়েছে। এখানে তোমাদের পার্ট 15-এ দেখবে 324-এর 1 নম্বরে লেখা আছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকাটা তৈরি করতে পারে। এবার এই নির্বাচন কমিশন সময়ে সময়ে ভোটার তালিকা সংশোধন করে। এই যে রিভিশন টার্মটা আসছে, এটাই কিন্তু এক্ষেত্রে বাংলায় সংশোধন। ধরো নতুন কোনো ভোটারের নাম অন্তর্ভুক্ত করতে হবে, কোনো ব্যক্তি মারা গেছেন মানে মৃত, বা কোনো ব্যক্তি অযোগ্য রয়েছেন তাদের নাম বাদ দেওয়া, বর্তমানে যারা ভোটার আছে তাদের যদি ভোটার কার্ডে কোথাও কোনো ভুল থাকে মানে ত্রুটি থাকে সেটা সংশোধন করা, এইগুলোর জন্য অ্যাকচুয়ালি আমাদের ভোটার তালিকা সংশোধন করার দরকার পড়ে এবং সেটা সময় সময় নির্বাচন কমিশন করে থাকে। 3টে পদ্ধতিতে করে থাকে, এক হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন, 2 সামারি রিভিশন, আর 3 হচ্ছে স্পেশাল রিভিশন। এই ইন্টেন্সিভ রিভিশন জিনিসটা কি? ঘরে ঘরে গণনার মাধ্যমে সম্পূর্ণ এবং নতুন ভোটার তালিকা প্রস্তুতি। প্রত্যেকটা বড় নির্বাচনের আগে এটা করা হয়, মানে এটা একদম ধরো প্রাইমারিলি করা হয়েছিল যখন আমাদের প্রথম তালিকা তৈরি হয়, সেই ধরনের একটা ইন্টেন্সিভ রিভিশন। আর সামারি রিভিশন যেটা হচ্ছে, এটা একটা নিয়মিত বার্ষিক আপডেট। এটা তোমরা দেখে থাকবে বিভিন্ন নির্বাচনের আগেই হয়। ধরো নতুন কেউ ভোটার লিস্টে নাম তুলবে, বা মৃত কোনো ব্যক্তির নাম বাদ দিতে হবে, বা তোমার কোথাও ভোটার কার্ডে ভুল আছে সেটা তুমি সংশোধন করবে। এটা প্রত্যেক নির্বাচনের আগেই তোমাদের একটা বুথে এই জিনিসটার ব্যবস্থা করা হয়। তো সেটা হচ্ছে সামারি রিভিশন। আর আরেকটা হচ্ছে স্পেশাল রিভিশন, যখন নিয়মিত এই আপডেটগুলো অপর্যাপ্ত বলে মনে হয়, বিভিন্ন নির্বাচনী কেন্দ্রের ভোটার তালিকায় কোনো বড়সড় ত্রুটি দেখা যায়, বা পুঙ্খানুপুঙ্খভাবে সেই ত্রুটিগুলোর তদন্ত করার জন্য বা ক্রস চেক করার প্রয়োজন হয় আর কি, তখন এই স্পেশাল রিভিশন করা হয়, যেটা আমরা এখন বলছি এসআইআর। এবার এই এসআইআর এর আইনি ভিত্তি কি দেখো, আমাদের প্রথমত তো 324 নম্বর আর্টিকেলে বললাম যে এটা একটা নির্বাচন কমিশনকে সঠিক ভোটার তালিকা তৈরি করার ক্ষমতা দেয় আমাদের ভারতের সংবিধান। এছাড়াও রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950-র 21-এর 3 নম্বর ধারাতে বলা হয়েছে, যেটা আমি তোমাদের এখানে একটা দিয়েছি দেখো, ঠিক আছে? এই ছবিটাতে পুরো জিনিসটা দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে। এখানে মেন যেটা ব্যাপার আমি সেটা এখানে লিখেছি দেখো, এই ধারাতে বলা হয়েছে যে যদি প্রয়োজন পড়ে তাহলে ভারতের নির্বাচন কমিশন ভারত জুড়ে ভোটার তালিকায় বিশেষ সংশোধন করতে পারবে। এর হচ্ছে সামারি এটা, অর্থাৎ নির্বাচন কমিশনের সর্বতোভাবে ক্ষমতা আছে একটা নতুন এবং নিখুঁত মানে নির্ভুল একটা ভোটার তালিকা তৈরি করার। তো এর একটা বিচার বিভাগীয় রায় আছে, এটাও তোমাদের সাথে আলোচনা করে দিই। মহেন্দ্র সিং গিল ভার্সেস প্রধান নির্বাচন কমিশনের 1977-এর একটা মামলা হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে মানে সুপ্রিম কোর্ট নিশ্চিত করেছিল যে 324 নম্বর আর্টিকেলের অধীনে অবাধে এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য ভারতীয় নির্বাচন কমিশন মানে ভারতীয় নির্বাচন কমিশনের একটা বিস্তৃত ক্ষমতা আছে, ভারতীয় নির্বাচন কমিশন এটা করতে পারে। তো 1951 থেকে 2004 পর্যন্ত এখনো পর্যন্ত মোট 8 বার এই এসআইআর করা হয়েছে। তো এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা কেন করার দরকার পড়ে? বিভিন্ন সময় অবৈধ অভিবাসন, ইললিগাল মাইগ্রেশনের জন্য, একজন ভোটারের নাম একের বেশি ভোটার তালিকায় যখন দেখা যায় আছে, একটা ভোটারের নাম অনেকগুলো ভোটার তালিকায় আছে, অনেকগুলো নির্বাচনী কেন্দ্রের ভোটার তালিকাতে রয়েছে, বা ভোটার তালিকায় মৃত ভোটার যদি থাকে,
বেআইনিভাবে ভোটার তালিকায় বিদেশিদের অন্তর্ভুক্তিকরণ, সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্ভুল ভোটার তালিকা তৈরি করা, সকল যোগ্য নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, ভোটার তালিকা থেকে অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া, এই সব কারণে দরকার পড়ে যায় এসআইআর। যখন এগুলো ব্যাপক পরিমাণে হয় তখন এসআইআর করার দরকার পড়ে, নির্বাচন কমিশন তখন মনে করে এবং তার জন্য এসআইআর শুরু করে। তো এটার ফার্স্ট ফেজ, এই যে 2026-এর এসআইআর, এটার ফার্স্ট ফেজ অলরেডি হয়ে গেছে 25/6/2025 থেকে 30/9/2025-এর মধ্যে সফলভাবে হয়েছে। কোথায় হচ্ছে? বিহারে। আর সেকেন্ড ফেজটা যেটা, এটা 9টা রাজ্যতে হচ্ছে। 4 নভেম্বর থেকে স্টার্ট হয়েছে 9টা রাজ্যে এবং 3টে কেন্দ্রশাসিত অঞ্চলে। এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এর মধ্যে প্রায় 51 কোটি ভোটার রয়েছেন। যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর দ্বিতীয় ফেজ চালু হয়েছে সেগুলো হচ্ছে ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। আর কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি। তো এই যে তারিখগুলো তোমাদের সাথে একটু আগে আলোচনা করছিলাম, মানে বাড়ি বাড়ি গণনা পর্ব 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, বা খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি ও আপত্তির সময়কাল, নোটিশ পর্যায়ে শুনানি ও যাচাইকরণ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, এইগুলোর ডিটেলস, মানে এই প্রত্যেকটা পর্যায়ে এক্স্যাক্ট কী কী হচ্ছে সেই জিনিসটা তোমরা জানলেই তোমাদের সমস্ত জিজ্ঞাসাগুলো শেষ হয়ে যাবে। দেখো, প্রথম যেটা আমাদের আছে ঘরে ঘরে গণনার পর্ব। এখানে কি হবে? 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025-এর মধ্যে 9টা রাজ্য এবং 3টে কেন্দ্রশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট বিধানসভার সকল বুথের বুথ লেভেল অফিসার যারা রয়েছে, বিএলও যারা রয়েছেন, তারা কমিশনের নির্দেশ অনুযায়ী কমপক্ষে 3 বার প্রতিটা ভোটারের বাড়িতে যাবেন। মানে এটা বলে দেওয়া হচ্ছে, মানে কমিশনের নির্দেশ যে অ্যাটলিস্ট 3 টাইমস ভিজিট, 3 বার প্রতিটা ভোটারের বাড়িতে তারা যাবেন। কি করবেন তারা? গিয়ে প্রতিটা ভোটারের বাড়িতে গিয়ে বিনামূল্যে গণনা ফর্ম দেবেন। এটাকে বলা হচ্ছে এনুমিরেশন ফর্ম। তার 2টো করে কপি প্রত্যেকটা ভোটারের বাড়িতে গিয়ে গিয়ে দিয়ে আসবেন। তারপর 2-3 দিন পর তারা আবার বাড়িতে গিয়ে সেই ফর্ম জমা নেবেন, ফিল আপ করে ফেলবে তোমরা এবং সেটা জমা নেবেন। এবং এই গণনা ফর্ম ফিল আপ করতে বিএলওরাই তোমাদের সাহায্য করবেন যদি তোমাদের কোনো অসুবিধা হয়। এটা প্রচুর সমস্যা, প্রচুর অসুবিধা হচ্ছে অনেকের বোঝার, সেটা নিয়েও আমি তোমাদের সাথে এই ভিডিওর শেষকালেই আমি ডিসকাস করে দেবো কীভাবে অফিসিয়াল, মানে নির্বাচন কমিশনের কী নির্দেশ আছে, কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো তোমাদেরও এই বিএলওরা কিন্তু বাড়িতে যখন ভিজিট করবে, তোমরা বিএলওর থেকে অবশ্যই সবাই সাহায্য নেবে এবং বিএলওদেরকে সেই নির্দেশ দেওয়া আছে যে যে ভোটারের এই সমস্যা হবে তাকে যেন বিএলওরা সর্বতোভাবে সাহায্য করে আর কি। তো এই গণনা ফর্মটা ফিল আপ করতে তোমাদের বিএলওরা সাহায্য করবেন। আচ্ছা, এবারে সেকেন্ড পর্যায়ে যেটা হবে সেটা হচ্ছে এই গণনা ফর্ম জমা পড়ার প্রত্যেকটা বিধানসভা নির্বাচনী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত যারা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার থাকছে, ইআরও রয়েছেন। তো এই গণনা ফর্ম জমা পড়ার পর এই ইআরওরা 9 ডিসেম্বর 2025-এর মধ্যে সংশ্লিষ্ট বিধানসভা নির্বাচনী কেন্দ্রের একটা খসড়া ভোটার তালিকা তৈরি করবেন, একটা ড্রাফট ইলেকটোরাল রোল তৈরি করবেন। এবং ভোটার তালিকা ভারতীয় নির্বাচন কমিশনের এবং রাজ্য মুখ্য নির্বাচন কমিশন আধিকারিক যে আছে, চিফ ইলেকটোরাল অফিসার, তাদের ওয়েবসাইটে সেই খসড়া বা ভোটার তালিকা প্রকাশিত হবে। এই ওয়েবসাইটেই 2002-এর লিস্ট পাওয়া যাবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রকাশিত হওয়ার পর এই তালিকা সকল রাজ্য এবং জাতীয় রাজনৈতিক দলকেও দেওয়া হবে। দেখো, এই তালিকাটা এক হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভোটার দেখতে তো পাবেই যেহেতু ওয়েবসাইটে দেওয়া হবে, আর তার সাথে সাথে প্রত্যেকটা জাতীয় এবং রাজনৈতিক যে পলিটিক্যাল দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো আছে, পলিটিক্যাল পার্টিগুলো আছে, তাদেরকেও সেই তালিকা দেওয়া হবে। এবার এই ইআরও কারা হয়? ইআরও আমাদের হচ্ছে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট লেভেলের যারা মানে অফিসার আছে, কর্মকর্তা আছে, তাদেরকে এই ইআরও হিসাবে কিন্তু নিযুক্ত করা হয়। ঠিক আছে, এবার 3 নম্বর পর্যায়ে হবে দাবি দায়ের করার সময়কাল, অর্থাৎ ক্লেমস অ্যান্ড অবজেকশনস পিরিয়ড। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026-এর মধ্যে এই তালিকা দেখে যে কোনো ভোটার, যে কোনো ইন্ডিভিজুয়াল ভোটার, তুমি আমি যে কেউ, বা যে কোনো রাজনৈতিক দল এই ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার মানে ইআরওর কাছে কোনো ভোটারের নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার জন্য দাবি দায়ের করতে পারবেন। নতুন কোনো ভোটারের নাম
সেখানে যোগ করার জন্য, বা কোনো ভোটারের নাম সেখানে মানে মৃত কোনো ব্যক্তি আছে বা অযোগ্য কোনো ব্যক্তি আছে তার নাম সেখান থেকে বাদ দিতে হবে, এই যে ক্লেমগুলো সেগুলো এই পর্যায়ে করা যাবে। তারপরে আসবে নোটিশ পর্যায়ে এবং শুনানি। দেখো 9 ডিসেম্বর 2025 টু 31 জানুয়ারি 2026 মধ্যে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা এবং তার অধীনস্থ থাকা আধিকারিকরা খসড়া ভোটার তালিকার তথ্যগুলো সর্বশেষ এসআইআর এর যে ফাইনাল লিস্ট, অর্থাৎ এক্ষেত্রে 2002-এর যে লিস্ট, সেই 2002-এর লিস্টের সাথে মিলিয়ে দেখবেন এবং তার সাথে ভোটারদের আর রাজনৈতিক দলগুলো যে ক্লেমস বা অবজেকশনসগুলো দায়ের করবে সেগুলোকেও পুঙ্খানুপুঙ্খভাবে তারা খুঁটিয়ে দেখবে। এবং এই পর্যায়ে দেখা হবে যে খসড়া তালিকায় থাকা কোনো ভোটারের নাম সর্বশেষ এসআইআর এর ফাইনাল লিস্টে রয়েছে কিনা, মানে 2002-এর সাথে রয়েছে কিনা বা তার সাথে লিঙ্কেজ রয়েছে কিনা, তার মানে বাবা মা দাদু ঠাকুমা কোনো বয়োজ্যেষ্ঠ সদস্য তার রিলেটিভরা তার সাথে লিঙ্কড রয়েছে কিনা। যদি কোনো ভোটারের তথ্য এই 2002-এর সর্বশেষ এসআইআর বলতে 2002-এর, তো এই সর্বশেষ এসআইআর এর ফাইনাল লিস্টে তথ্যের সাথে না মেলে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার তাকে নোটিশ পাঠাবেন এবং তথ্য প্রমাণ চাইবেন এবং তার শুনানি হবে। অর্থাৎ যদি এই এসআইআর এর ফাইনাল 2002-তে কোনো কানেকশন না থাকে সেক্ষেত্রে এই ইআরওই তাকে নোটিশ পাঠাবে এবং বলবে তথ্য প্রমাণ অর্থাৎ ডকুমেন্টগুলো দিতে বলবে। তোমার যে কোনো একটা ডকুমেন্ট দিতে বলবে এবং ডকুমেন্টগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি যে কী কী ডকুমেন্ট লাগবে। সেই ভোটারকে কমিশন দ্বারা স্বীকৃত 13টা নথির মধ্যে, যে 13টা নথি আছে সেই 13টা নথির মধ্যে যে কোনো একটা নথি পেশ করতে হবে। 13টা নথি কি সেটা আমি দেখাচ্ছি তোমাদের, তার আগে দেখে নাও। এই ইআরওরা এই 13টা নথির মধ্যে যে নথি তুমি দেবে সেই নথিটা দেখে প্রমাণ হিসাবে দেখে সেই অনুযায়ী ইআরওই নির্দেশ দেবে কি করতে হবে। তারপরে যদি কোনো ভোটার সেই নথি দেখাতে না পারেন তাহলে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও সেই ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার রায় দেবেন। যদি কোনো ভোটার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়, ধরো ইআরও বাদ দিয়ে দিয়েছে তোমার নাম ভোটার লিস্ট থেকে, তুমি সন্তুষ্ট নও, তাহলে তুমি তখন কোথায় যাবে? তুমি যাবে জেলা শাসকের কাছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে ইআরওর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম আপিল করতে পারবে। অর্থাৎ ইআরও যদি তোমাকে এরকম রায় দেয় যে তোমার ভোটার তালিকায় নাম দেওয়া যাবে না, তুমি উপযুক্ত প্রমাণ দিতে পারোনি, তুমি সেটা ডিএম এর কাছে সেই ব্যাপার নিয়ে অ্যাপিল করতে পারবে। তারপর যদি কোনো ভোটার জেলা শাসক মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্তেও সন্তুষ্ট না হয় তখন তিনি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক যিনি আছেন মানে চিফ ইলেকটোরাল অফিসার যিনি আছেন তার কাছে করতে পারবেন দ্বিতীয় আপিল। তারপরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। নোটিশ পর্যায়ে আর শুনানির এই সমস্ত জিনিসগুলো শেষ হয়ে গেলে 7 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার সংশ্লিষ্ট বিধানসভা নির্বাচনী কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রের। এবার এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সম্পর্কিত যে ফর্মগুলো সেই ফর্মগুলো নিয়ে তোমাদের অনেক প্রশ্ন রয়েছে, একবার ভালো করে দেখে নাও। এটা হচ্ছে তোমার এনুমিরেশন ফর্ম বা গণনা ফর্ম, যে ফর্মটা নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয়েছে। তার এই ফার্স্ট পার্টটা এটা যখন তোমাদের বিএলওরা বাড়িতে বাড়িতে দেবেন তার মধ্যে এই ফার্স্ট পার্টে এখানে তোমাদের বর্তমান কার্ডের তথ্য থাকবে। তার মধ্যে এই যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ ওপরের জায়গাটা, এই ওপরের জায়গাটাতে এখানে তোমার প্রি প্রিন্টেড থাকবে তোমার নাম, তারপর সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, ঠিক আছে, নির্বাচনী কেন্দ্রের নাম্বার, একটা কিউআর কোড থাকবে যেটা তুমি স্ক্যান করে সরাসরি অনলাইনেও দেখতে পারবে। এছাড়া তোমার এখন ভোটার কার্ডে যে ফটোটা দেওয়া আছে সেটাও এখানে সেই ফটোটাও প্রিন্টেড থাকবে। আর এই জায়গাটাতে তোমাকে একটা কারেন্ট নতুন ফটো কিন্তু পেস্ট করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমার একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা অবশ্যই করতে হবে। তারপরের এই যে জায়গা পোর্শনটা রয়েছে দেখো, এই যে পোর্শনটা, এই পোর্শনটা কি করে করবে দেখো, এই পোর্শনটাতে কি করতে হবে, এটা ইংরাজিতে রয়েছে, আমি তোমাদের এখানে বাংলাটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে জন্ম তারিখ দিতে হবে, জন্ম তারিখটা এখানে তুমি তোমার ভোটার কার্ডে যেটা উল্লেখ থাকবে সেটা দিয়ে দেবে। দেখো এখানে একটা কথা বলে দিই, তোমার বর্তমান ভোটার কার্ডে যা যা তথ্য আছে এখানে তাই তাই দেবে। যদি কিছু ভুল থাকে মনে হয়, ঠিক আছে, মনে হয় এটাকে সংশোধন করতে হবে, গণ্ডগোল আছে, সেটা তুমি এখান থেকে নিজে থেকে চেক করবে না।
ঠিক আছে, এইগুলো বর্তমানে তোমার যা যা তথ্য আছে সেই তথ্যটাকেই এখানে দেবে, তার মধ্যে যেটা আছে সেটা দেবে, যেটা নেই সেটা এখানে দিতে হবে না। তো এখানে জন্ম তারিখ হয়ে গেল, তারপর আধার নাম্বার যদি থাকে দেবে, যদি থাকে, না হলে ম্যান্ডেটরি নয়, দিতে হবে না। মোবাইল নাম্বার যদি থাকে দেবে, না হলে দেবে না। পিতা বা অভিভাবকের নাম এটা কিন্তু দিতেই হবে। আর যদি থাকে, দেখো যদি থাকে যেগুলো আছে এগুলো হচ্ছে অপশনাল, তুমি দিতেও পারো, যদি থাকে দেবে, না হলে দেবে না। ঠিক আছে, তো পিতা বা অভিভাবকের এপিক নাম্বার দিয়ে দিলে, এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা, আর মায়ের নাম এখানে দিয়ে দিলে, মায়ের এপিক নাম্বার যদি থাকে দিয়ে দিলে, স্বামী স্ত্রীর নাম এখানে স্বামী স্ত্রীর এপিক নাম্বার। তো এখানে আরেকটা কথা আমি আরেকবার বলে দিই, এখানে তাহলে তোমাদের দুটো জিনিস করতে হলো, এক হচ্ছে এখানে ফটো দিতে হলো, আর এই জায়গাটা কী কী করলে সেগুলো আমি তোমাদের বলে দিলাম, যে এইটা মাস্ট দিতে হবে, জন্ম তারিখ, আর দিতে হবে মোবাইল নাম্বার একটা দিতেই হবে, বা অভিভাবক বা পিতার নামটা দিতেই হবে, এবং মায়ের নামটা দিতেই হবে। এই 4টে স্টার তোমাদেরকে দিতেই হবে, বাদ বাকিগুলো যদি থাকে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। এরপরে আসছি একদম এই শেষের পোর্শনটা, যেটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। এবার দেখো, নির্বাচন কমিশন যেটা চাইছে সেটা হচ্ছে বর্তমান তোমার যা তথ্য আছে তার সাথে 2002-এর কি লিঙ্ক আপ আছে, অর্থাৎ এমন অনেকজন আছে যারা যারা ধরো বর্তমানে এখানে যা যা তথ্য লিখলো তারা 2002-তেও ভোট দিয়েছে, অর্থাৎ 2002-এর ভোটার তালিকাতেও তাদের নাম আছে। বর্তমানে যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা আর 2002-এর ভোটার তালিকা, এই দুটোর সাথে একটা লিঙ্ক আপ দেখতে চাইছে, ম্যাচ করতে চাইছে নির্বাচন কমিশন। তো এখানে ধরো পার্সন এ যদি এখানে ফর্ম ফিল আপ করো তার যাবতীয় ডিটেলস দিয়ে, সে যদি 2002-এর তালিকার মধ্যে থাকে, ধরো 2002-এর তালিকার মধ্যে তার নাম আছে, তাহলে সে এই জায়গাটাকে ফিল আপ করবে। আর যদি 2002-তে তার নাম না থাকে, তাহলে সে ফিল আপ করবে এই জায়গাটা। তো আগে আমি এই জায়গাটা বলে দিই, দেখো এই জায়গাটা আর এই জায়গাটা, এখানে আমি এটাও তোমাদের বাংলা করে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ববর্তী এসআইআর এর তথ্য, অর্থাৎ 2002-এর যে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী তোমাদের এখানে তথ্য। এই 2002-এর লিস্টটা তোমরা কোথা থেকে পাবে আমি একবার আগে দেখিয়ে দিই। দেখো এখানে তোমাদের আমি লিঙ্কটা কমেন্ট বক্সে পিন করে দেবো। ঠিক আছে, co.westbengal.wb.gov.in বলে এখানে তোমাদের রোল লিস্ট আছে। এখানে দেখবে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট বলে দেওয়া আছে, এখানে যে যার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, ধরো আমি সাপোজ এখানে হাওড়ারটা গেলাম, এখানে হাওড়াতে ক্লিক করলে দেখো এখানে হাওড়ার সবকটা এসি নেম দেওয়া আছে। ঠিক আছে, নির্বাচনী কেন্দ্রের নাম দেওয়া আছে। তো সেখান থেকে ধরো আমি যে কোনো একটা, ধরো হাওড়া সেন্ট্রালে গেলাম, হাওড়া সেন্ট্রালে এবারে কোন কোন স্কুলে তোমার ভোট হয় সেই স্কুলের নামগুলো তোমরা এখানে দেখতে পাবে। এবার তোমার কোন স্কুলে ভোট হয়, বা তুমি যদি তোমার বাবার তথ্য চাও, তোমার বাবা কোন স্কুলে ভোট দেন, বা 2002-এর আগে কোন কোন জায়গা থেকে ভোট দিয়েছেন, সেই তথ্যটা এখান থেকে পেয়ে গেলে এখান থেকে গিয়ে ফাইনাল রোল করবে, করে এখানে জাস্ট একটা এখানে তোমার ক্যাপচা আছে N2GCG5F বলে, এটাকে ভেরিফাই করলেই তোমার কাছে পুরো 2002-এর ওই মানে এই যে মুসলিম হাই স্কুলের এখানে যারা যারা ভোট দিয়েছিল তার 2002-এর পুরো লিস্ট বেরিয়ে আসবে। আমি এটা করছি না প্রাইভেসির জন্য, কারণ এটা এখানে আমি টেক্সটটা দিয়ে এখানে ভেরিফাই করলেই সঙ্গে সঙ্গে তোমার ওই লিস্টটা কিন্তু চলে আসবে, খুব সিম্পল প্রসেস। যাই হোক, তো এইভাবে তোমরা 2002-এর লিস্ট পেয়ে গেলে। তো যদি তুমি 2002-এ ভোট দিয়ে থাকো তাহলে এই জায়গাটাতে ফিল আপ করে দেবে, এখানে তোমার নাম, এখানে এপিক নাম্বার, এখানে রিলেটিভ নাম, এখানে রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট। আর যদি 2002-তে তোমার নাম না থাকে, অর্থাৎ 2002-এর আগে তুমি ধরো মানে ভোট দাওনি, 2000 পর থেকে ভোট দিচ্ছ, ঠিক আছে, তো তারা কি করবে, তারা করবে তাদের কোনো রিলেটিভ, ধরো বাবা হোক, মা হোক, বা দাদু হোক, ঠাকুমা হোক, এই ধরনের কোনো রিলেটিভ যারা 2002-তে ভোট দিয়েছে, তাদের নাম তো ওই 2002-এর তালিকাতে থাকবে, তাদের নামটা এখানে দিয়ে দেবে। নাম, এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা, রিলেটিভ নাম, তার সাথে কি সম্পর্ক তোমার, রিলেশনশিপ, ডিস্ট্রিক্ট, স্টেট, আর এই এসি নাম্বার মানে হচ্ছে নির্বাচনী যে কেন্দ্রের নাম্বারটা, এটা হচ্ছে পার্ট নাম্বার, এটা সিরিয়াল নাম্বার। এগুলো কিন্তু এই 2002-এর যে তালিকা, সেই 2002-এর তালিকাতে স্পষ্টভাবে লেখা আছে, এটা দেখতে তোমাদের কিচ্ছু অসুবিধা হবে না। যদি বাংলা তোমাদের কাছে ফর্ম আসে,
দেখো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এইটা আর একবার ওয়েবসাইটটা নোট করে নাও। এই ওয়েবসাইট থেকে গেলে তোমরা যে ফর্মটা দেখালাম সেইভাবে তোমরা ফর্ম ডাউনলোড করতে পারবে ওখান থেকে। এই যে এইভাবে এখান থেকে তোমরা তালিকাটা ডাউনলোড করে নিতে পারবে 2002-এ যে ভোটার লিস্ট ছিল। আর এর বাংলাটা, এর যে বাংলা ভার্সনটা আছে আমি সেটাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এইখানে এটা হচ্ছে বিধানসভা কেন্দ্রের নাম্বার থাকবে, এটা পার্ট নাম্বার মানে অংশ নাম্বার, আর এটা সিরিয়াল নাম্বার থাকবে, দেখবি এসএল নাম্বার বলে লেখা থাকবে, স্পষ্টভাবে লেখা থাকবে। যদিও এখানে কোথাও কোনো প্রবলেম হলে বিএলওরা তোমাদেরকে সাহায্য করবেন সর্বতভাবে। যদি তোমাদের কোথাও কোনো কনফিউশন হয় অবশ্যই বিএলওর সাথে পরামর্শ করে ফর্মটা ফিল আপ করবে। এছাড়া এখানে নতুন ভোটারদের নামের জন্য ফর্ম 6 দরকার হয়, এক্ষেত্রেও বিএলওরা তোমাদেরকে এখানে হেল্প করবেন। এখানে নাম, এখানে সব কিছুটা ফিল আপ করতে হয় না, তোমাদের যারা যারা বিএলও রয়েছেন যিনি তোমার বাড়িতে আসবেন তার থেকে খুব ভালোভাবে এই জায়গাটা দেখে নেবে। এখানেও এমন কিছু না, শুধুমাত্র ওই পার্ট নাম্বার, নির্বাচনী কেন্দ্রের নাম্বার, নিজের নাম, ভোটার নাম্বার, তোমার যে রিলেটিভ আছে বাবা বা মা, তার যে সব ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো এখানে ফিল আপ করতে হয়। ঠিক একই রকমভাবে মৃত ব্যক্তিদের ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 এখান থেকে ফিল আপ করা যায়। আর ফর্ম 8টা দরকার হয় সংশোধন বা অন্য জায়গায় বাসস্থান আর ঠিকানা স্থানান্তরের জন্য। তো এই ফর্মগুলো হচ্ছে এসআইআর রিলেটেড ফর্ম, যেগুলো তোমরা বিএলও থেকে পাবে। এই জিনিসটাই তোমাদের চলবে ফর্ম ফিল আপ এবং ফর্ম জমাটা 4 ডিসেম্বর পর্যন্ত। আর যে নথিগুলোর কথা তোমাদেরকে বলছিলাম, ডকুমেন্টগুলো, যদি তোমাদেরকে ইআরও নোটিশ দেয় বা হিয়ারিংয়ের জন্য ডাকে, সেক্ষেত্রে তোমাদের এই নথিগুলো, এই 13টা নথির কথা তোমাদের উল্লেখ আছে, সেগুলো একবার দেখে নাও। যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, যেটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপককে দেওয়া হয়েছে, যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র নথি যেটা 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক বা ডাকঘর বা ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত সেই ধরনের পরিচয়পত্র তুমি দিতে পারবে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের মানে বার্থ সার্টিফিকেট আর কি দিতে পারবে। পাসপোর্ট চলবে। স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রও চলবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড, তারপর স্কুল সার্টিফিকেট যেগুলো তোমরা কলেজ পাস করার পর পেয়েছো বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার পর পেয়েছো, এগুলোও কিন্তু চলবে। রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের একটা শংসাপত্র লাগবে বা বনভূমি অধিকার শংসাপত্র, এগুলো যে কোনো একটা লাগবে। দেখো, এছাড়াও উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় বা তফসিলি জাতি বা তফসিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র, মানে এসসি এসটি যে সার্টিফিকেটগুলো হয় সেগুলোও চলবে। নাগরিকদের জাতীয় রেজিস্টার যেটা আছে, ঠিক আছে, এটাও তোমাদের দেওয়া যাবে। রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার, সেটাও দেওয়া যাবে। কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি কোনো সার্টিফিকেট, সেটা দেওয়া যেতে পারে। এছাড়া আরও দুটো পয়েন্ট দিয়েছে যে আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখে যে নির্দেশ একটা ছিল, মানে আধার কার্ডটা কিন্তু পুরোপুরি গ্রাহ্য হবে না, তার জন্য কিছু কন্ডিশন আছে, এবং সেই কন্ডিশনটা 9/9/2025 এই সময়কার যে অর্ডার ছিল, নির্দেশ ছিল, সেই অনুযায়ী প্রযোজ্য হবে। আর একসাথে 2025 অনুযায়ী বিহারের এসআইআরের নির্বাচক তালিকার একটা নির্দেশ। এই কটা ডকুমেন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে, এইগুলো তোমরা প্রুফ হিসাবে দেখাতে পারবে যদি তোমাদের এই মানে গণনা ফর্মে তোমরা যদি 2002-এর সাথে কোনো লিঙ্ক আপ না দেখাতে পারো। আর এখানে লাস্ট পয়েন্ট আমি কয়েকটা জায়গা বলে দেবো। এই যে আমি বলছিলাম বিএলও, বিএলএ, ইআরও, এইআরও, এগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সাম পারপাস, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এগুলোর ফুল ফর্মগুলো সবাই একবার জেনে রাখবে। বিএলও মানে হচ্ছে বুথ লেভেল অফিসার, বিএলএ মানে হচ্ছে বুথ লেভেল এজেন্ট। এসআইআর এর কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটা দেখার জন্য বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা নিযুক্ত একজন প্রতিনিধি। আর বুথ এর নির্বাচনী কার্যকলাপের দায়িত্বে থাকা আধিকারিক যিনি, তিনি হচ্ছেন বুথ লেভেল অফিসার। এটি বিধানসভা নির্বাচনী কেন্দ্রে এসআইআর এর দায়িত্বে থাকা যে আধিকারিক, তিনি হচ্ছেন ইআরও। আর একটি মহকুমায় এসআইআর এর দায়িত্বে থাকা আধিকারিক হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, এইআরও। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিইও, এটা মানে একটা জেলায় এসআইআর এর দায়িত্বে থাকা আধিকারিক। আর চিফ ইলেকটোরাল অফিসার, সিইও, এটা রাজ্যে নির্বাচনী কার্যকলাপ পরিচালনা করার জন্য নিযুক্ত নির্বাচন কমিশনের আধিকারিক। তো
আমি A to Z সমস্ত তথ্যই তোমাদেরকে এখানে খুব ছোট একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও অনেকের অনেক কিছু কনফিউশন থাকতে পারে, ডাউট থাকতে পারে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে ওখানে রিপ্লাই করব। আর এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করে রাখো, আর পরবর্তী ভিডিওগুলোর আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে নলেজ অ্যাকাউন্ট, এখানেও তোমাদের আমি বলেছি কমেন্টের সমস্ত আপডেট আমি তোমাদের এখানেও ছোট ছোট করে দিতে পারি, তোমরা এই টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকো। আর তোমরা যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, সেক্ষেত্রে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে ভিজিট করো। এখানে এই সব কোর্সগুলো তোমাদের চলছে, এবং এই কোর্স রিলেটেড কোনো ইনফরমেশান তোমাদের যদি জানার থাকে, সেক্ষেত্রে তোমরা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।